তোকে সিমলার বাসায় প্রথম দেখে আমার এত ভালো লেগেছে। আল্লাহর কাছে মনে মনে তোকে চেয়েছি ছেলের বউ করতে। আল্লাহ ফিরিয়ে দেয়নি আমাকে। আজ থেকে কাগজে কলমে তুই আমার ঘরের মেয়ে হয়ে গেলি। মৃত্যু পর্যন্ত এই ভাতে এই কাপড়ে যেন জীবন কাটাতে পারিস এই দোয়া করি মা তোকে। নবনীর আত্মীয় স্বজন সবাই অবাক মেঘের পরিবার দেখে। একটা ডিভোর্সি মেয়ের ভাগ্য এতটা ভালো হবে কেউ কখনো ভেবেছে? এত বড় ঘরের মেয়ে হবে কেউ কি জানতো এটা? কবুল বলতে গিয়ে নবনীর গলা শুকিয়ে গেল। দোচোখ জুড়ে শ্রাবণের ধারা বইতে লাগলো। অদূরে দাঁড়িয়ে থাকা তিনটি ভাই বোন ভেজা চোখে তাকিয়ে রইল বোনের দিকে। তাদের মুখের দিকে তাকিয়ে নবনীর মনে হলো প্রচণ্ড যন্ত্রণায় সবার মুখ নীল হয়ে গেছে, যেন কেউ ওদের কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে তিনজনে মিলে। উদ্ভ্রান্তের মতো লাগলো নবনীর নিজেকে। হায়, আজ থেকে বুঝি পরের অধীন হয়ে যাচ্ছে সে। বাবাকে ভীষণ মনে পড়ল নবনীর। কান্না ভেজা গলায় একবার ব্যাকুল হয়ে বাবা বলে ডাকলো নবনী। হাশেম আলী যেন অপেক্ষায় ছিলেন মেয়ের একটা ডাকের। ছুটে এলেন মেয়ের কাছে, জড়িয়ে নিলেন বুকের ভেতর। এই যেন তার ছোট্ট নবনী। রাতে ভয় পেলে যেভাবে বাবার বুকে মুখ লুকিয়ে সে কান্না করত, বহু বছর পর আজ আবারও তেমন করে বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। হাশেম আলীর দম বন্ধ হয়ে আসছে যেন। এই বুঝি চিরতরে মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। কিভাবে দিবেন তিনি নিজের প্রাণ পাখিকে বিদায় দিতে? এ যে বড় নিষ্ঠুর নিয়ম এই পৃথিবীর। সব বাবা মাকেই এই নিয়ম পালন করতে হয়। কেউ কোনো তাড়া দিল না নবনীকে, হালকা হবার সুযোগ দিল। অনেকক্ষণ পর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নবনী কবুল বলল। মেঘ তামিমকে বিশেষভাবে দাওয়াত করেছে আজ। ঘটনা কি জানার জন্য তামিম লাজ লজ্জা ভুলে বরপক্ষের সাথে এলো। সাদা একটা পাঞ্জাবি পরা মেঘের পাশে সাদা জামদানির শাড়িতে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে তামিমের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। টের পেল বুকের ভেতর ভীষণ জ্বালাপোড়া হচ্ছে। এই মেয়েটা আজ থেকে তামিমের ভীষণ পর হয়ে গেল। এঙ্গেজমেন্টের পরেও যা একটু চান্স ছিল, আজ থেকে সব পথ বন্ধ তামিমের। পরাজিত সৈনিকের মতো তামিম পালিয়ে গেল এক বুক যন্ত্রণা নিয়ে। হেরে গেছে সে, একুল ওকুল কোনোটাই আর রইল না তার। নবনীয় হারিয়ে গেল। নিতুকে ও নিচু দোষে হারালো। প্রথমবারের মতো তামিম বুঝতে পারল সে ভীষণ একা আজ থেকে। খাওয়া দাওয়ার পর মেহমানরা সবাই বিদায় নিল। সন্ধ্যার দিকে নবনীদের পক্ষের সবাইও চলে গেল। যেহেতু ঈদ চলে এসেছে সামনে, তাই কেউ বেড়াতে পারল না একদিন। মেঘ ও বরযাত্রীর সাথে চলে গিয়েছে। পুরো বাসা নীরব নিস্তব্ধ হয়ে যাবার পর নবনী নিজের রুমে গিয়ে বসল। কেমন শূন্যতা অনুভব হলো নবনীর হঠাৎ করেই। ভালো লাগা এবং খারাপ লাগা নিয়ে একটা অন্যরকম অনুভূতির জন্ম নিল। রাতে মেঘের কল এলো। নবনীর ভীষণ লজ্জা লাগলো আজ আবারও মেঘের কল রিসিভ করতে। আজ থেকে এই মানুষটা নবনীর স্বামী, নবনীর একান্ত আপন লোক। নবনী কল রিসিভ না করাই মেঘ মেসেজ দিয়ে পড়ল। আজ থেকে তো আমার সাথে বের হতে কোনো ভয় নেই নবনীতা। আমি অপেক্ষা করছি, নেমে এসো। আজ আমরা পুরো শহর ঘুরবো। তাছাড়া তোমাকে একটা চুমু খাওয়া বাকি আছে। এতদিন প্রেমিক ছিলাম বলে কখনো এ আবদার করিনি। আজ তো বৈধতা পেয়ে গেছি, তাড়াতাড়ি আসো। আপন মনে হেসে বিড়বিড় করে নবনী বলল, এই লোকটা ভীষণ রকমের খারাপ। ঈদের দুদিন আগেই রাতে নবনীরা গ্রামে চলে গেল। সকালবেলায় প্রচণ্ড কুয়াশায় এক হাত সামনের মানুষও দেখা যাচ্ছে না। একটা হলুদ রঙের চাদর পরে নিল নবনী। তারপর ভাই বোন সবাই মিলে বের হলো হাঁটতে। নবনীর ভীষণ ভালো লাগছে। কত বছর পর সে গ্রামের শীতকাল উপভোগ করছে। ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে নবনী। শিশির বিন্দু পা ছুঁয়ে যাচ্ছে নবনীর। খেজুরের গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছে গাছ কাটার লোকেরা। নবনী ঠিক করলো বাড়িতে গিয়ে বাবাকে বলবে রস নেওয়ার জন্য। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই বাড়ি ফিরল। ভেতরে যেতেই রসের ঘ্রাণ ভেসে এলো। সবাই ছুটে এলো রাবিয়া বেগমের কাছে। চুলার পাশে পাটি বিছিয়ে খেতে বসলো সবাই রসের পায়েস। সবাই মিলে গল্প গুজবে মেতে উঠেছে। সেই সময় কালবৈশাখী ঝড়ের মতো বাড়িতে এলো সুলেমান মেম্বার। হাশেম আলী তখন ঘরের বারান্দায় চৌকিতে বসে খাচ্ছেন আর ছেলে মেয়েদের দেখছেন। সুলেমান মেম্বার উঠোনের দিকে এগিয়ে আসতে আসতে ডাক দিল, হাশেম আলী, বাড়িতে আসো নাকি?
শহর থেকে ফিরলা শুনলাম গতকালই। উঠোনের উপর মূর্তিমান অভিশাপকে দেখে রাবিয়া বেগম নবনীর হাত চেপে ধরে বললেন, বড় কইরা ঘুমটা দিয়া ঘরে চইলা যা তুই। এই লোকের মাথা ঠিক নাই, কখন কি কইরা বসে। নবনী আজ ক্রোধ জন্মেছে ভীষণ। এই লোকটার ভয়েই তো তাদেরকে নিজের ভিটে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। মায়ের কথা অবাধ্য করে নবনী বাবার পাশে গিয়ে দাঁড়ালো। সুলেমান মেম্বার এক গাল হেসে বলল, নবনী না এটা? অনেকদিন পর দেখলাম। পোলার বউ করতে চাইছিলাম, পোলাই গেল মাইয়া নিয়া। এখন আমার থাইকা সুদের উপর নেওয়া 70,000 টাকা ফেরত দাও, না হইলে ভিটে মাটি ছাইড়া যাও। হাশেম আলী হতভম্ব হয়ে গেলেন সুলেমান মেম্বারের কথা শুনে। বিনা মেঘে বজ্রপাত হলো সকলের মাথায়। হাশেম আলী হতবাক হয়ে বললেন, কি কোন মেম্বার সাহেব, আমি তো কোনোদিন আপনার থাইকা 1 টাকাও ধার আনি নাই। সুলেমান মেম্বার আবারও হাসলেন, হেসে বললেন, জানতাম আমি তুমি যে ভুইলা যাইবা, জানতাম তো আমি অনেক আগেই। এই যে দেখো স্ট্যাম্প, এইখানে সই দিয়া তুমি টাকা নিছো। নবনী এগিয়ে গিয়ে বলল, আমাকে দিন স্ট্যাম্প, আমি পড়ে দেখি। সুলেমান মেম্বার ভ্রুকুচকে বললেন, তোমার মায়া তো দেখি একেবারে লায়ক হইয়া গেছে, আমার সামনে খাড়াইয়া কথা কয় চোখের উপর চোখ রাইখা। সাব্বির এগিয়ে এসে নবনীর পাশে দাঁড়ালো। সুলেমান মেম্বারের ওপর সাব্বিরের ভীষণ ক্ষোভ। এই লোক তার আপাকে নিয়ে বাজে কথা বলেছে, জোর করে তার গাঁজাখোর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে বলেই তাদের গ্রাম ছেড়ে যেতে হয়েছে। নবনী কঠোর স্বরে বলল, কথা না বাড়িয়ে স্ট্যাম্পটা আমাকে দিন। নবনী হাত বাড়ালো নেওয়ার জন্য স্ট্যাম্প পেপার। সুলেমান মেম্বার চকচকে চোখে নবনীর হাতের দিকে তাকালেন। ফর্সা সুগঠিত হাতখানায় দুগাছা সোনার ছুরি, অনামিকা আঙ্গুলে একটা ডায়মন্ডের রিং, গাঢ় লাল মেহেন্দির রঙে ভীষণ আকর্ষণীয় লাগছে। জিহ্বা দিয়ে নিচের ঠোঁট লেহন করে সুলেমান মেম্বার চকচকে চোখে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। এক সুযোগে নবনীর হাতখানা ছুঁয়ে দেখার একটা সুপ্ত বাসনা মনে। নবনীর হাত অবধি পৌঁছনোর আগেই সাব্বির ছো মেরে নিয়ে নিল পেপার, তারপর বোনের হাতে তুলে দিল। রক্তচক্ষু নিয়ে সুলেমান মেম্বার তাকালো সাব্বিরের দিকে, তারপর পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বলল, খুব চালাক হয়েছ দেখি। আমার সামনে থেকে শিকার কাড়াইয়া নিতে আজ পর্যন্ত কোনো বাপের বেটা পারে নাই। তুমি সেই দিনের পোলা, সেই স্পর্ধা দেখাইলা। আগের বার তোমার বাপ রাইতের অন্ধকারে চোরের মতো পালাইয়া গেছে মাইয়া নিয়া, আমার শিকার মিস হইয়া গেছে। তখন আমি কিন্তু হিসাব না মিলাইয়া ছাড়ি না। গ্রামে আইসো যখন হিসাব মিলাইয়া দিমো। নবনী সাব্বিরের হাতে পেপার দিয়ে বলল, এটা আমার বাবার স্বাক্ষর নয়, এই পেপার নকল। সুলেমান মেম্বার একগাল হাসলেন আবারও, তারপর বললেন, সুলেমান মেম্বারের কাগজ কোনোদিন মিশা হয় না। ঈদের দিন পর্যন্ত সময় দিলাম, তোমার বাড়ির দলিল আমার কাছে আছে। সময় মতো সুদ সমেত পুরো টাকা দিবা, নয়তো ভিটে মাটি বুঝাইয়া দিবা। শুনলাম মায়ারে ঢাকায় নিয়ে বিয়ে দিছো বড় ঘরে। তোমার বিবাহিতা মায়া কেমনে আবাইতা পয়সাওয়ালা পোলারে ফাঁসাইল, এটা কেউ না বুঝলেও আমি সুলেমান মেম্বার ঠিকই বুঝেছে। হিসেবে তো আর আমি কাঁচা না, রূপ যৌবন তো আর কম নাই তোমার মাইয়ার। তাই এইসব নিয়ে আমি কিছু কমু না। আমার টাকা অথবা জমি বুঝাইয়া দিবা, আর তাও না হইলে তোমার মাইয়া নবনীরে আমার পোলা। সুলেমান মেম্বার কথা শেষ করতে পারলেন না, তার আগেই সাব্বির হামলে পড়ল তার উপর। দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে মাটিতে আছড়ে ফেলে দিল। বুকের উপর উঠে বসে নাকে মুখে ঘুষি মারতে লাগলো আর বলল, শুয়োরের বাচ্চা, আমার আপাকে নিয়ে আর একটা বাজে কথা বের করবি, তোর এই নোংরা মুখ দিয়ে তো এখানেই তোরে আমি পুঁতে ফেলুম। তোরে খুন করে দরকার হইলে আমি জেলের ভাত খামু। আমার আপারে চরিত্র দাগ দিতে যাইব, আমি তারে শেষ করে দিমু। নবনী হাশেম আলী মিলে টেনে সাব্বিরকে সরিয়ে দিল সুলেমান মেম্বারের উপর থেকে। সুলেমান মেম্বারের নাক থেকে রক্ত বের হচ্ছে। উঠে দাঁড়িয়ে গায়ের ধুলো বালি ছেড়ে নিলেন তিনি। তারপর থু করে একদলা থুতু ফেলে বললেন, হাশেম আলী, হিসেব না মিলাইয়া আমি কিন্তু তোমারে গ্রাম থাইকা যাইতে দিব না। সুলেমান মেম্বার চলে যাওয়ার পর নবনী ভাইয়ের দিকে ভেজা চোখে তাকালো, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত মাথা গরম কেন করলি ভাই? সাব্বির কেঁদে ফেলল, হাউমাউ করে কেঁদে বলল, আপা তোকে নিয়ে বাজে কথা বললো কেন ওই লোক? আমার সহ্য হয় না আপা, আমার মাথায় রক্ত উঠে যায়। একটা সুন্দর সকাল শুরু হলো যেই উৎফুল্লতা দিয়ে
তা শেষ হলো একরাশ চিন্তা নিয়ে। নবনী সাব্বিরকে সারা দিন বাড়ি থেকে বের হতে দিল না। পাশের বাড়ির রহিমউদ্দির সাথে ভাগে কুরবানি দিলেন হাসির মালি। তাই গরু কিনতে যাবার চিন্তা নেই, গরু কেনা হয়ে গেছে। সবাই বাড়িতেই আছে, কেউ বের হচ্ছে না বাড়ি থেকে। বাড়ির পরিবেশ কেমন গুমোট মেরে আছে। সন্ধ্যার দিকে সাব্বিরের বয়সী কয়েকজন ছেলে এলো সাব্বিরকে ডাকতে। হাসিম আলী ছেলেকে বের হতে দিলেন না, সাব্বিরও বের হলেন না। রাত 10টার দিকে সুলেমান মেম্বারের ছেলে সুমন সাথে আরও কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে এলো। রাবিয়া ঘরের পেছনের দরজা খুলে 3 মেয়েকে বের করে দিলেন। সাব্বির এগিয়ে গেল দরজা খুলতে। হাসিম আলী বাধা দিলেন। সাব্বির বাবার বাধা অগ্রাহ্য করে এগিয়ে গেল দরজা খুলতে। বাহিরে বের হতেই দেখল 7-8 জন দাঁড়িয়ে আছে, সবার হাতে লাঠি সোটা। চাঁদের আলোয় ঝলক মারছে 2খানা চকচকে চাকু। সাব্বির এগিয়ে গেল ওদের দিকে। মুহূর্তেই 2-3 জন এগিয়ে এসে সাব্বিরের হাত পা বেঁধে ফেলল। আড়াল থেকে নবনী দেখে চিৎকার করে এগিয়ে এলো। একটা হুড়োহুড়ি পড়ে গেল মুহূর্তেই। সুমন এগিয়ে গিয়ে নবনীর হাত চেপে ধরে বলল, পাখি এতদিনে আমার হাতের মুঠোয় আইছে রে। রাবিয়া বেগম আর হাসিম আলী এগিয়ে গেলেন ছেলে মেয়েদের দিকে ওদের বাঁচাতে। তার আগেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। 10-12 জন পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলল সবাইকে। হতভম্ব হয়ে গেল সবাই মুহূর্তে। মেঘ এগিয়ে এসে নবনীকে ছাড়িয়ে নিল, তারপর সাব্বিরকে ছাড়িয়ে নিল ওদের হাত থেকে। ওসি কামরুল মেঘের সাথে হাত মিলিয়ে বলল, ধন্যবাদ স্যার, আমরা অনেক দিন ধরেই এই র্যাকেটটা ধরতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই পারছি না একসাথে সবগুলোকে ধরতে। আজ আপনার জন্য সম্ভব হলো। এই এলাকার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এই মাদক দ্রব্য। নবনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে। সবাই চলে যাবার পর মেঘ ঘরে এলো। তখনও সবার চোখে মুখে বিস্ময়, কেউ কিছু বুঝতে পারছে না সাব্বির ছাড়া। হাসিম আলী জিজ্ঞেস করলেন, তুমি কই থাইকা আসলে বাবা? সাব্বির মাথা নিচু করে বলল, আমি সকালে কল দিয়ে ভাইয়াকে সব জানিয়েছি। ভাইয়া আমাকে বলেছিল চিন্তা না করতে, ভাইয়া দেখবে ব্যাপারটা। মেঘ নবনীর দিকে তাকিয়ে বলল, আমি কথা দিয়েছিলাম নবনীকে, ওকে আমি প্রোটেক্ট করব। আপনারা আমার পরিবারের সদস্য, আমার বাবা মা যেমন আপনারাও তেমন আমার কাছে। আপনাদের বিপদে সবার আগে যদি ছুটে আসতে না পারি তবে কমিটমেন্ট রক্ষা করব কিভাবে বাবা? সাব্বির আমাকে কল করার পর আমি বাবাকে দিয়ে আপনাদের এই আসনের এমপিকে কল দেওয়াই। বাকি কাজ এমপি সাহেব নিজেই করে দিয়েছেন। সুমন আর সুলেমান মেম্বারের ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছি আমি, তাই 2-2 4 মিলিয়ে দেখলাম ওরা যা করবার আজকেই করবে। মেম্বার দেরি করবে না প্রতিশোধ নিতে। গোমট ভাব কেটে গিয়ে সবাই আনন্দিত হয়ে পড়ল। কিছু সময় পর সবাই মিলে হইচই গান গল্পে আসর জমে গেল। রাবিয়া বেগম হৃষ্টচিত্তে খাবারের আয়োজন করলেন। প্রথমবার জামাই বাড়িতে এসেছে। অল্প সময়ের মধ্যে ভাত, দেশি মুরগি, হাঁসের মাংস, পাতলা ডাল, ডিম ভাজা হয়ে গেল। সবাই চুলার পাশে বসে আগুন পোহাতে পোহাতে গল্প করল। হাসিম আলী নিচেও যোগ দিলেন সবার সাথে। মেঘ কৌতুক শুনিয়ে সবাইকে হাসাতে লাগলো। সবার মধ্য থেকে নবনী ভয়ে কাঁপতে লাগলো এই ভেবেছে আজ রাতে মেঘ নিশ্চয়ই নবনীর সাথে ঘুমাবে। মেঘের সাথে এক বিছানায় ঘুমাবে এটা ভাবতে গেলেই নবনীর গাল লাল হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। রান্না হতে হতে রাত 12:30 বেজে গেল। বারান্দায় পাটি পেতে সবাই যখন খেতে বসলো, মেঘ সবার সাথে একটা সেলফি নিয়ে মাসুমা বেগমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। খাওয়ার পর রাবেয়া বেগম নবনীর খাটে একটা নতুন চাদর বিছিয়ে দিলেন। নতুন বালিশের কভার, পাশ বালিশ দিয়ে চলে গেলেন। নবনী ভীষণ বিব্রত বোধ করতে লাগলো। নবনীকে কাছে পেলে মেঘ নিশ্চয়ই দুষ্টুমি করতে চাইবে। চারপাশ থেকে সবাই মেঘের কথা শুনতে পাবে, হাসি শুনতে পাবে। সকাল হলে সবার সামনে যাবে কিভাবে নবনী তখন? আগেই এসব ভেবে নবনী লাল হয়ে গেল। মেঘ নবনীর রুমে ঢুকতে গিয়ে দেখল রাবিয়া বেগম বারান্দার চৌকিতে বিছানা করছেন। মেঘ রাবিয়া বেগমের হাত থেকে চাদর কেড়ে নিয়ে বললেন, আমি সাব্বিরের সাথে ঘুমাবো আম্মা, আপনারা আপনাদের রুমে ঘুমাবেন, বাইরে ঘুমানো উচিত হবে না এই সময়। হাসিম আলী আপত্তি করে বললেন, অসুবিধা নাই, আমরা তো প্রায় সময় এখানেই ঘুমাই, তুমি শুয়ে পড়ো। মেঘ গম্ভীর করে বলল, প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাবা, বাইরে ঘুমানো ঠিক হবে না এই মুহূর্তে। তাছাড়া এই পরিস্থিতিতে তো মোটে উচিত হবে না।
নবনী যেন হাঁপ ছেড়ে বাঁচল, বোনদের সাথে নিয়ে শুয়ে পড়ল। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে নবনীর। মেঘ তার এত কাছে। পাশের রুমেই মেঘ শুয়ে আছে সাব্বিরের সাথে। হাজার চেষ্টা করেও নবনী ঘুমোতে পারল না। রাত 3টের দিকে মেঘ মেসেজ দিল নবনীকে ওয়াশরুমে যাবে। নবনী চাদর গায়ে দিয়ে বের হয়ে সাব্বিরের রুমের সামনে গিয়ে গলা খাকারি দিল। হুডি গায়ে দিয়ে মেঘ বের হয়ে এলো। ঘরের বাহির হয়ে উঠানের বাথরুমের দিকে যেতে নিতেই মেঘ নবনীকে টান দিয়ে বুকের কাছে নিয়ে এলো। ফিসফিস করে বলল, বিবিজান, বাথরুমে তো যেতে চাইনি, আমার বউকে কাছে পেতে চেয়েছি। এখনও যে আমার চুমো খাওয়া বাকি, দিলে না তো সেদিনও। এই বলে নবনীকে বুকের সাথে মিশিয়ে নিয়ে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দিল নবনীর 2 ঠোঁটে। পরম আবেশে নবনীকে জড়িয়ে নিল। অবাধ্য 2 হাত ছুটে গেল নবনীর দেহের বাঁকে। লজ্জায় 2 চোখ বন্ধ করে নবনী মেঘকে আরো চাপটে ধরল। এই মানুষটাকে জড়িয়ে ধরতে, এর বুকের সাথে মিশে যেতে কোনো ভয় নেই। এই একান্তই নবনীর মানুষ, নবনীর একেবারে ব্যক্তিগত মানুষ। এক টুকরো মেঘ এসে সেই মুহূর্তে চাঁদকে ঢেকে দিল। এই পরম ভালোবাসার সাক্ষী হলো নীল আকাশ, উত্তরের হাওয়া আর এক আকাশ তারা। অফিসে যাওয়া নিয়ে নবনীর মনে যে সংকোচ ছিল তা এক নিমেষেই দূর হয়ে গেল। অফিসে মেঘ যেন অন্য এক মানুষ, শুধুমাত্র নবনীর বস সেখানে। নবনীর মনে হয় যেন মেঘ তাকে চেনেই না। অফিসে গেলে নবনীর ভালোও লাগলো ব্যাপারটা। অফিসে গিয়েও যদি মেঘ এরকম ভালোবাসা দেখায় তবে সবাই হাসাহাসি করবে আড়ালে। নবনী বলার আগেই দেখে মেঘ সতর্ক হয়ে গেছে অফিসে চলাফেরা কথাবার্তায়। নবনীর ব্যবসায় ভীষণ ভালো যাচ্ছে, তার পেজে বেশ ভালো রেসপন্স পাচ্ছে। গ্রাহকের রেসপন্স দেখে নবনী আরও কয়েকটা প্রোডাক্ট সংযোজন করেছে পেজে। নবনী মনে মনে একটা সিদ্ধান্ত নিল, পেজে 1 লক্ষ ফলোয়ার হলে চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করবে। দোচোখ ভরা স্বপ্ন নবনীর নিজের ব্যবসায় একদিন অনেক বড় হবে, একটা আলাদা ব্র্যান্ড হবে, শুধুমাত্র দেশীয় পণ্যের একটা আলাদা ব্র্যান্ড। গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নবনী আবারও সবার সামনে তুলে ধরতে চায়। রুমের চারিদিকে ছড়িয়ে থাকা পণ্যের দিকে তাকালে নবনীর বুক ভরে যায় আনন্দে। এদেরকে নিজের সন্তানের মতো মনে হয় তার। মেঘ মাঝে মাঝে নবনীকে এটা নিয়ে খেপিয়ে বলে, আমার সন্তানের কপালে চরম অবহেলা রয়েছে নবনী। তুমি তো আমার দিকেও এরকম মুগ্ধ হয়ে তাকাও না, তোমার সব পণ্যের দিকে যেভাবে তাকাও। নবনী হাসে মেঘের কথা শুনে। মেঘ মুগ্ধ হয়ে নবনীর হাসি দেখে, কি ভীষণ নিষ্পাপ হাসি, হাসলে যেন মুক্ত ঝরে পড়ে। মেঘের মাঝে মাঝে মনে হয় সবচেয়ে সুন্দর হাসির জন্য যদি কেউ অ্যাওয়ার্ড পায় তবে সেটা শুধুমাত্র তার নবনীতা পাবে। নবনী বেশিরভাগ সময় বাবার বাসায় থাকে। মেঘদের বাসায় যেদিন যায় সেদিন যেন উৎসব শুরু হয় তাদের বাসায়। মেঘলাও চলে আসে শৈবালকে নিয়ে। সবাই মিলে সারা রাত গল্প গুজব হাসি তামাশায় রাত কেটে যায়। নবনীর অবাক লাগে মাঝে মাঝে মেঘের পরিবারের এরকম ব্যবহার দেখলে। শ্বশুর বাড়ি নিয়ে নবনীর মনে যে ধারণা ছিল তা বদলে যেতে লাগলো দিনে দিনে। ওনাদের কাছে থাকলে নবনীর মনে হয় যেন সে কোনো বিশেষ অতিথি। সবাই মিলে কি আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে মরিয়ে রাখে। কে বলে সব শ্বশুর শাশুড়ি খারাপ হয়? সবাই খারাপ হলে কি হাজার হাজার সংসার টিকে থাকতো? কুরবানির ঈদের 2 মাস পর বিকেলবেলা চাকরির ইন্টারভিউ দিয়ে এসে নিতু বাসায় এসে সবেমাত্র চেয়ারে বসেছে। 1 গ্লাস পানি ঢেলে নিল খাওয়ার জন্য। তেষ্টায় বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এই সময় এমনিতেই তো বেশি বেশি পানি খাওয়া দরকার, অথচ নিতু 1 ফোঁটা পানিও খায়নি। পানি কেন? কিছুই খায়নি। টাকা পয়সা খুব মেপে মেপে খরচ করতে হচ্ছে। বাবা মায়ের কাছে তো চাইতে লজ্জা লাগে। রেবেকা বেগম শীতল কণ্ঠে বললেন, এভাবে আর কতদিন? তুই কি তোর সিদ্ধান্তেই অনড় থাকবি নাকি? এত দেমাক কিসের? স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তোর চিন্তায় তোর বাবার অবস্থা কেমন হচ্ছে দেখছিস তুই? একবার নিজের স্বার্থ নিয়েই ভাবিস শুধু। তোর বাবা এই কয়দিনেই তোর চিন্তা করতে করতে কেমন বুড়িয়ে গেছে তা তো তোর নজর এড়ায় না। আমি তো তোর মা না, আমার কথা তোকে ভাবতে বলি না। আমাকে তো খারাপ ভাবিস কিছু বললেই। বরকত সাহেব নিচের রুম থেকে বের হয়ে এসে স্ত্রীকে ধমক দিয়ে বললেন, মেয়েটা সবেমাত্র এসেছে বাসায়, এখন এসব বলা শুরু করে দিলে তুমি? আমি সম্পূর্ণ সুস্থ আছি, এসব বাজে বাজে কথা বলে মেয়ের মন দুর্বল করে দিও না। নিতুর আর পানি খাওয়া হলো না। বরকত সাহেব নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এত দৌড়দৌড়ি কিসের তোর?
এত ইন্টারভিউ দিচ্ছিস কেন এখনই? এই শরীরে এত চাপ ঝাপ ভালো না। হাতে টাকা পয়সা আছে, বাবাকে বল, লজ্জা পাবি না। রেবেকা বেগম রেগে গিয়ে বললেন, হাতেম তাই হয়েছে যেন উনি। তুমি কোন কোম্পানির ম্যানেজার? হ্যাঁ, তোমার হাতে টাকা আছে নাকি? ঋতু যে কয় টাকা দেয় তাতে চলতেই তো হিমশিম খেতে হয় আমাদের। নিতু উঠে দাঁড়িয়ে বলল, আমার টাকা লাগবে না বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না। ক্লান্ত অবসন্ন অভুক্ত দেহটাকে কোনো মতে ট্রেনে নিজের রুমের দিকে চলে গেল। রেবেকা বেগম নিজের চোখের অশ্রু লুকিয়ে বরকত সাহেবের পায়ের পাশে বসে পড়ে বললেন, আমার মেয়েটার এত অভিমান কেন? মায়ের মনের কথা কেন ও বুঝতে পারে না? আমি তো শুধু এটাই চাই, মেয়েটা আবারও সংসার করুক। বরকত সাহেব মাথা নিচু করে বসে রইলেন। রুমে গিয়ে নিতু নামাজ পড়তে দাঁড়ালো। দুচোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। সেজদায় গিয়ে নিতু ব্যাকুল হয়ে কেঁদে উঠল। নিজের সব কথা আল্লাহকে খুলে বলল। আল্লাহ ছাড়া কেউ পারবে না নিতুকে বিপদ মুক্ত করতে। কান্না করতে করতে নিতুর চোখ মুখ ফুলে গেল, সর্দি লেগে গেল। পরদিন সকালেই নিতু মেইল পেল তার চাকরি হয়ে গেছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে নিতু। পোস্টিং ঢাকার বাহিরে একটা জেলা শহরে। আগামী সপ্তাহ থেকে জয়েনিং। হাতে আর 4 দিন সময় আছে। ধীরে সুস্থে নিতু নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। আগামীকালই সে চলে যেতে চায়। বরকত সাহেব সকাল হতেই মেয়েকে ডাকাডাকি শুরু করলেন। চোখ মুখ স্বাভাবিক করে নিতু রুম থেকে বের হলো। বরকত সাহেব মেয়েকে টেনে নিয়ে এনে চেয়ারে বসালেন। তারপর রুটি ছিঁড়ে মেয়ের মুখে তুলে দিলেন। রেবেকা বেগম দূর থেকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেলেন। নিতু পেছন থেকে তাকিয়ে মায়ের চলে যাওয়া দেখল। রেবেকা বেগম খাটের উপর বসে শাড়ির আঁচলে মুখ মুছলেন। মেয়েটার সাথে কেমন একটা দূরত্ব হয়ে গেছে। মেয়েটা পারে না তাকে বুঝতে, নাকি তিনি মেয়েকে বোঝেন না। তিনি তো শুধু এইটুকুই চান মেয়েটা যাতে সংসারী হয়, সংসারে ফিরে যায় আবারও। এটুকুর জন্যই তো তিনি মেয়েকে কপট রাগ দেখান। মেয়ে তার বাহিরের কঠোরতা দেখল, ভেতরের মমতা দেখল না। রেবেকা বেগম ভুলে গেলেন যে কিছু সময় মানুষের মন অত্যন্ত বিক্ষিপ্ত থাকে। মন কোনো যুক্তি মানতে চায় না। মনটা যখন আঘাত পেয়ে পেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন কি আর কারো যুক্তি মানতে চায়? রেবেকা বেগম যদি মেয়ের সাথে সহজভাবে মিশতেন, তবে তিনি জানতে পারতেন 10 দিন আগেও নিতু তামিমের কাছে কল দিয়েছে। একটাবার দেখা করার জন্য কত আকুলি বিকুলি করেছে। নিজের সন্তানের দোহাই দিয়েছে, কিন্তু তামিম কিছুতেই কথা বলতে রাজি হয়নি। উল্টে নিতুকে অকথ্য ভাষায় নানান কথা বলেছে। নিজের জন্য নিতু কিছু চায়নি, শুধুমাত্র নিজের বাচ্চাটা যেন বাবার আদর পেয়ে বড় হয়, এটুকুর জন্যই তামিমের কাছে বারবার মাথা নত করেছে। তামিম তবুও ফিরে তাকায়নি। নিতুর এই অনুরোধকে তামিম নিতুর দুর্বলতা ভেবেছে। নবনীর কাছে পাত্তা না পেলেও নিতুর কাছে যে সে ঠিকই সুপার হিরো। এজন্যই তো নিতু বারবার তার কাছে ফিরে আসার জন্য এরকম করছে। এসব ভেবে তামিমের নিজেকে বিশেষ কেউ বলে মনে হয়। নিতু আজ আর কোনো কথা বলল না। উঠে গিয়ে রেবেকা বেগমকে ডাকলো। রেবেকা বেগম থ মেরে বসে থেকে বলল, আমাকে নিয়ে এত আদিক্ষেতা দেখাতে হবে না, যা এখান থেকে। আমাকে বিরক্ত করিস না তুই। নিতু আর কথা বাড়ালো না। নিতু এসে বাবাকে বলল, আমি আগামীকাল চলে যাচ্ছি বাবা, আমার চাকরি হয়েছে। মাকে বলে দিও আমি আর বেশি দিন ওনার ঘাড়ে বোঝা হয়ে থাকবো না বাবা। বরকত সাহেব মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কোনো তর্ক নেই, কোনো তেজ নেই, একেবারে শান্ত হয়ে গেছে। বিধ্বংসকারী ভালোবাসা বুঝি তাকে একেবারে শান্ত করে দিল। নিতু শান্ত স্বরে বলল, বাবা আমি আমার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছি। আমি নতুন নাম্বার থেকে তোমাকে কল দেব। তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার এই নাম্বার তুমি কাউকে দেবে না, মা আপাকেও না। তামিম যদি কোনোদিন আসে তবে তাকেও না। আমি আমার ঠিকানা কাউকে দেব না। আমার সন্তানকে নিয়ে এ আমার একার যুদ্ধ। এতদিনেও যখন তামিম আমাকে নিতে চায়নি, তবে এই চ্যাপ্টার এখানেই সমাপ্ত। আমি ওকে ডিভোর্স দেব না, তবে ও দিলে দিতে পারে। যদি কখনো নিজের চেষ্টায় তামিম আমাকে খুঁজে বের করতে পারে, তবে সেই দিনে আমি ওর কাছে ফিরে যাব বাবা। নয়তো আমার এই একা জীবন সংগ্রাম আজীবন চলবে। আমি তামিমকে সত্যিই ভালোবেসেছি, তার সেই জায়গা অন্য কাউকে আমি বেঁচে থাকতে আর দিতে পারবো না।
পরদিন সকালে নিতু রেডি হয়ে নিজের ব্যাগ নিয়ে বের হলো। বাবা মাকে সালাম করে বের হয়ে গেল। বরকত সাহেব হাজারো প্রশ্ন করেও মেয়ের থেকে জানতে পারলেন না কোথায় তার পোস্টিং হয়েছে। পাথরের মূর্তির মতো রেবেকা দাঁড়িয়ে রইলেন। ইদানিং তামিম কোথাও স্বস্তি পায় না। জীবনটা তার কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। নিজেকে পাগল পাগল লাগে তার কাছে। বাঁধনহারা পুরুষের মতো অসহায় আর কে আছে? স্ত্রী থাকার পরেও যাকে একা থাকতে হয়, দিন শেষে বাসায় ফিরলে একটা হাসি মুখ দেখতে পায় না। তামিম খেয়াল করেছে তার রুমটা ভীষণ নোংরা হয়ে আছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এই রুম পরিষ্কার করেনি। অথচ নিতু থাকতে এই রুমে সব সময় একটা মিষ্টি সুগন্ধি ভেসে বেড়াতো। কোনো এয়ার ফ্রেশনারের নয়, নিতু একটা তেল দিত চুলে, হোমমেড তেল, একটা পেজ থেকে নিত। সেই তেলের একটা মিষ্টি ঘ্রাণ নিতুর থেকে পেত তামিম। তামিমের মনে হয় তা যেন নিতুরই ঘ্রাণ। নিতুর আলাদা একটা সুগন্ধ। কয়েকদিন ধরে নিতু কল করছে না। তামিমের একবার মনে হলো একবার নিতুকে কল দিবে। তারপরেই তার ভিতরের অহংবোধ জেগে উঠল। কেন সে নিতুর কাছে নত হবে? সে হচ্ছে পুরুষ সিংহ, তাকে কি নততে মানায়? নিজের মিথ্যে অহংকারকে টিকিয়ে রাখার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আর কল দিল না। লোবনা ব্যাগ গুছিয়ে বাবার বাসায় চলে এসেছে। তামিম লোবনাকে দেখে হতভম্ব। কঙ্কালসার চেহারা, মুখের হাসি যেন হারিয়ে গেছে, চোখ বসে গেছে, শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল, সারা শরীরে কালশিটে দাগ। তামিম হতবাক হয়ে জিজ্ঞেস করল, এইরকম অবস্থা কেন তোর? লোবনা কোমল গলায় বলল, পাপের প্রায়শ্চিত্ত ভাইয়া। নবনী আর নিতু ভাবির সাথে তো অন্যায় কম করেনি, সেসব এখন আবার ফিরে পাচ্ছি। লোবনা বেশি দিন থাকতে পারল না। লোবনার শাশুড়ি এসে লোবনাকে নিয়ে গেলেন। যাবার সময় বলে গেলেন, বড় ঘরের ছেলেদের মাথা একটু গরম হয়, সেসব নিয়ে পড়ে থাকলে চলে না। যদি আসতে হয় তবে একেবারে চলে আসে যেন, আর তা না হলে পান থেকে চুন খসলেই বাবার বাড়ি আসা যাবে না। তামিমের বুকে ভীষণ আঘাত লাগলো এসব কথা শুনে। একবার লোবনাকে আড়ালে বলল, যাবি না তুই? দরকার হলে ডিভোর্স হয়ে যাক। লোবনা মুচকি হেসে জবাব দিল, তা সম্ভব না ভাইয়া, আমি একটা অশিক্ষিত মেয়ে। ও বাড়ি থেকে চলে এলে এখানে তোমাদের ঘাড়ে বসে কতদিন খাবো? নিজে যদি লেখাপড়া জানা থাকতো তাহলে একটা ভরসা ছিল, একটা সাপোর্ট পেতাম। এখন আমাকে লাত্তি গুতা খেয়েও থাকতে হবে। তাছাড়া ভাইয়া, তুমি মামা হবে, কে জানে সন্তানের দিকে তাকিয়ে মুহিত ভালোও হতে পারে। একটা সন্তান অনেক সময় সব সমস্যার সমাধান হয়েও আসে। লোবনা চলে যাবার এক সপ্তাহ পর দিশা পালিয়ে গেল একটা ছেলের সাথে। শামীমকে ডিভোর্স লেটার পাঠিয়ে গেল। শামীম যেন নিশ্চিন্ত, নির্ভর হলো অনেক দিন পরে। দিশাকে সে নিজেই ডিভোর্স দিত, কিন্তু লোবনার বিয়ে হওয়ায় আর সে পথে এগোতে চায় না। পাছে দিশাকে ডিভোর্স দেওয়াই লোবনার সংসারে অশান্তি হয়। জলের মতো নিশ্চুপ হয়ে গেলেন তাহিরা বেগম, যেন এই পৃথিবীতে নেই তিনি। এই কয়েক দিনেই যেন তার বয়স বেড়ে গেছে 10 বছর। অপরাধ বোধ তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। ভালো করে বুঝতে পারছেন যে আল্লাহ ছাড় দিয়েছে এতদিন, তবে ছেড়ে দেয়নি। শুক্রবার বিকেলবেলা তাহিরা বেগম ফ্ল্যাট থেকে বের হবার সময় তামিমকে বললেন, আমি একটু আসছি, তুই থাকিস বাসায়। তামিম অবাক হলো মায়ের কথায়। লোবনাকে বিয়ে দেওয়ার পর থেকে তাহিরা বেগমের পরিবর্তন আসতে শুরু করেছে। কথাবার্তা যেমন কমে গেছে, তেমনই বেড়ে গেছে উদাসীনতা। আজকাল সব সময় তাকে গোমরা মুখে বসে থাকতে দেখা যায়। নিজের খাবারের অনিয়মের সাথে সাথে পুরো সংসারে কেমন বিশৃঙ্খলা চলে এসেছে। নবনীতের বাসায় ফাল্গুনি, চৈতালি, সাব্বির, মেঘ মিলে বসেছে লুডু খেলতে। দলিটার 7 আপ বাজি ধরেছে। তবে বাজির নিয়ম হচ্ছে যেই দল হারুক 7 আপ খাওয়াতে হবে মেঘকে। মেঘ হাসি মুখে এই শর্ত মেনে নিল। এদের সাথে মেঘের সময় ভীষণ আনন্দে কাটে। ওদের ছোট ছোট আবদার, সামান্য আবদার পূর্ণ হলেই সবার ভীষণ খুশি হয়। নবনী কিছুতেই ওদের জন্য খেলতে পারে না। কেউই নবনীকে খেলায় নিতে চায় না। নবনীকে একদিন খেলায় নিয়েছিল। বেগ নাকি বইয়ের প্রতি আদর দেখিয়ে নবনীর একটা গুটিও কাটেনি। নবনীকে জিতিয়ে দিয়েছে। এজন্য ফাল্গুনি, চৈতালির সোজা কথা, আপাকে তারা খেলায় নিবে না। নবনীদের ডোরবেল বাজতেই নবনী চৈতালিকে বলল, কে এসেছে গিয়ে দেখ। চৈতালি গম্ভীর হয়ে বলল, খেলায় এখন টানটান উত্তেজনা চলছে, 1 সেকেন্ডের জন্যও আমি যাব না, তুমি যাও, তুমি তো দর্শক শুধু।
অনিচ্ছা সত্ত্বেও নবনী গিয়ে দরজা খুলল। তাহিরা বেগমকে দেখে নবনী ভূত দেখার মতো চমকে গেল। তাহিরা বেগম কাচুমাচু করে বললেন, তোমার বাবা মাকে একটু ডেকে দাও। নবনী হতভম্ব হয়ে বাবা মাকে ডাকল। নবনীর অস্থির ডাক মেঘের কানেও গেল। নবনী কোনো কারণে চমকে গেছে বুঝতে পেরে মেঘ খেলা রেখে উঠে এলো। মেঘের সাথে সাব্বির, ফাল্গুনি, চৈতালিও এলো। মেঘ নবনীর হাত ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে নবনী? হাসিম আলী রাবিয়া বেগমকে দেখে থমকে গেলেন। এগিয়ে গেলেন রাবিয়া বেগম। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে? তাহিরা বেগম এগিয়ে গিয়ে রাবিয়া বেগমের হাত চেপে ধরলেন। ঝরঝর করে কেঁদে বললেন, আমাকে মাফ করে দিয়ে আপা। আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, আমি জানি। অভিশাপ দেওয়ার হলে আমাকে দিয়েন, তবু একটু দোয়া করেন আমার মেয়েটা যেন সুখী হয়। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন হারে হারে টের পাচ্ছি শ্বশুর বাড়িতে মেয়েরা কষ্ট পেলে বাবা মায়ের কেমন লাগে, বাড়ির বউদের উঠতে বসতে অপমান করলে তাদের কেমন কষ্ট হয়। আমার অন্যায়ের জন্য আজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। নবনীমা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা কেউ ভালো নেই, আমার সংসার একেবারে ভেসে গেছে। আজ দিন রাত এখন আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। মেঘ নবনীর হাত শক্ত করে ধরে রাখল। ভাবখানা এমন যেন ছেড়ে দিলেই নবনীকে তাহিরা বেগম ছিনিয়ে নিয়ে যাবেন। নবনী হাতে মৃদু ব্যথা পাচ্ছিল। মেঘের মুখের দিকে তাকিয়ে দেখে মেঘের চোখ মুখ শক্ত হয়ে আছে। কেমন কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ তাহিরা বেগমের দিকে। তাহিরা বেগম নবনীর সামনে এসে দাঁড়ালেন। নবনীর কেমন যেন অস্বস্তি হলো। এই মহিলার জন্যেই তো একদিন তাকে সংসার ছেড়ে আসতে হয়েছে। তবুও মনে কোনো কষ্ট নেই। চলে এসেছে বলেই তো মেঘের মতো একজনকে পেয়েছে। তাহিরা বেগম মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা ভীষণ লক্ষ্মী বাবা, ভীষণ শান্ত এই মেয়ে। আমি ওর মূল্য বুঝিনি। আমার মতো ভুল করো না বাবা। খাঁটি সোনাকে পেয়েছ, তাকে যত্ন করে রেখো। মেঘ মুচকি হেসে বলল, নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ আছে এই মেয়েটা ততক্ষণ আমার। এই হাত আমার হাতের মুঠো থেকে আলাদা হবে না। আমি পুরো পৃথিবীকে বলে যাব এই মেয়েটা শুধু আমার ভালোবাসা। সবার কাছে মাপ চেয়ে তাহিরা বেগম চোখ মুছে চলে গেলেন নিজের ফ্ল্যাটে। তামিমের পাশে বসে বললেন, এক জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি। আজ সব কিছুর ফল পাচ্ছি। অকালে স্বামী হারিয়েও আমার শিক্ষা হয়নি। নিজের লোভ আজ নিজের পতন টেনে এনেছে। তুই আর ভুল করিস না বাবা। নিতুকে নিয়ে আয়, তুই যেভাবে পারিস। আমার সংসারের লক্ষ্মীকে আমি 2 বার পায়ে ঠেকেছি, এবার পেলে মাথায় তুলে রাখবো। তামিম কিছু বলতে পারল না। নিজেই দেখতে পাচ্ছে সংসারের ভাঙন। নিতু না হলে কেউ পারবে না এই ভাঙা সংসার আবারও জোড়া দিতে। শনিবার সকালে তামিম নিতুদের বাসায় গেল। বরকত সাহেব রেবেকা বেগমের পায়ে ধরে ক্ষমা চাইল। বরকত সাহেব ভীষণ রেগে গেলেন। তামিম নানা অনুনয় বিনয় করে তাদের কনভিন্স করল। নিতু কোথায় জানতে চাইল। বরকত সাহেব জানালেন নিতুর চাকরি হয়েছে, সে অন্যত্র থাকে, কিন্তু কারো কাছে নিতুর ঠিকানা পেল না। নিতু কিছুতেই নিজের ঠিকানা দিয়ে যায়নি। নিতুর ফোন নাম্বার বরকত সাহেব দিলেও তামিম কল দেওয়ার পর বন্ধ পেল। বরকত সাহেব শুকনো মুখে বললেন, নিতু বলেছিল ও আমাকে কল দেওয়ার সময় এই সিম কার্ড অন করে, কথা শেষ হলে আবার খুলে ফেলে এইটা, যাতে কেউ কখনো ওর খোঁজ না পায়, ওর সাথে যোগাযোগ করতে না পারে। এরপর 2 দিন তামিম নিতুদের বাসায় রইল নিতুর সাথে ফোনে কথা বলার জন্য। সোমবার সকালে নিতু কল দিতেই বরকত সাহেব তামিমকে ডাকলেন। কল রিসিভ করে তামিম ব্যতিব্যস্ত হয়ে হ্যালো বলল। তামিমের গলার স্বর পেয়ে নিতু কল কেটে দিল। তামিম কল দেওয়ার পর সুইচ অফ পেল। কয়েকবার তামিম চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কল গেল না। তামিমের হঠাৎ করে মনে হলো সারা জীবনের জন্য সে বুঝি তার নিতুকে হারিয়ে ফেলল। নিজেকে নিচে ধিক্কার দিয়ে নিতুদের বাসা থেকে বের হয়ে আসলো। নানাভাবে চেষ্টা করেও তামিম নিতুর ঠিকানা পেল না। নিতুর সাথে কথা বলতে পারল না। নিতুর খোঁজ পেল তামিম আরও 6 মাস পরে, মেঘের সাহায্যে। মেঘ কিছুদিন ধরে তামিমের চলাফেরা কাজকর্ম খেয়াল করছে। তারপর একদিন নিজেই ডাকলো কেবিনে।
কিছুক্ষণ কথা বলার পর তামিম নিজেকে সামলাতে পারল না। মেঘের কাছে সব কথা বলে দিয়ে বলল নবনীত যেন তাকে ক্ষমা করে দেয়। সব শুনে মেঘ ভাবল একটা চান্স পাওয়ার অধিকার সবারই আছে। দুজনের দেখা হলে হয়তো একটা ব্যবস্থা হবেই। নিতু যেই পেজ থেকে হোমমেড তেল নিত সেই পেজ মেঘ খুঁজে বের করলো। তারপর মেঘ তামিম মিলে পেজের ওনার সুইটির সাথে দেখা করলো। তাকে সব কিছু বুঝিয়ে বলল। বরকত সাহেবকেও মেঘ আসতে বলল। বরকত সাহেব নিজেও বললেন সুইটিকে সব ব্যাপার খুলে। অনেক রিকোয়েস্ট করার পর সুইটি সেই অ্যাড্রেস দিল যেই অ্যাড্রেসে সে নিতুর জন্য তেল পাঠায়। 8 মাসের গর্ভবতী নিতুর চেহারা ইদানিং আরও সুন্দর হয়েছে, স্বাস্থ্য বেড়েছে কিছুটা, যার ফলে নিতুকে একেবারে গোলগাল লাগছে। কলেজ থেকে বের হয়ে বাসার সামনে আসতেই নিতু চমকে গেল। বাসার সামনে বড় একটা ব্যানারে লেখা, সরি নিতু, আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চাটার কথা ভেবে না হয় আমাকে একটিবার সুযোগ দাও। কথা দিলাম এইবার একেবারে একজন পারফেক্ট বাবা হয়ে দেখিয়ে দিব। তোমাকে কোনো অভিযোগ করার সুযোগই দেব না। নিতুর কেন জানি ভীষণ কান্না এলো। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতে উঠতে দেখলো সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে লেখা, সরি নিতু। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে তামিম, শামীম, তাহিরা বেগম, বরকত সাহেব, রেবেকা বেগম। কতদিনের জমানো কান্নারা সবাইকে দেখে হো হো করে স্রোতের মতো বের হয়ে এলো। তামিম এগিয়ে এসে নিতুকে জড়িয়ে ধরল সবার সামনে। আজ আর তামিম কিছুতেই লজ্জা পাবে না। নিতুর রাগ ভাঙাতে প্রয়োজনে নিতুর পা ধরার জন্যেও হুকুম দিয়েছেন তাহিরা বেগম। এই প্রথমবার তামিমের মনে হলো তাহিরা বেগম একটা ভালো কাজের আদেশ দিয়েছেন। নিতু তামিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলল। তামিম ছাড়া বাকি সবার সাথে কথা বলল। তামিম অনেকক্ষণ ধরে উসখুস করছে নিতুর সাথে আলাদাভাবে কথা বলার, কিন্তু নিতু সেই সুযোগ দিচ্ছে না। তাহিরা বেগম এগিয়ে এসে নিতুর হাত চেপে ধরলেন। নিজের সব কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন। নিতু সেসব মনে রাখেনি। তাহিরা বেগমের সাথে সুন্দর করে কথা বলল। সব শেষে তাহিরা বেগম যখন বললেন বাসায় ফিরে যাবার কথা, নিতু তখন মিষ্টি হেসে তাহিরা বেগমের অনুরোধ ফিরিয়ে দিলেন। নিজের চোখের জল মুছে বলল, নিজের স্ত্রী থাকার পরেও সেই মানুষ আমার সাথে প্রেম করতে পারে, আমাকে পাবার জন্য তাকে ডিভোর্স দিতে পারে, এরপর প্রান্তক স্ত্রীকে হারিয়ে তার মূল্য অনুভব করে বর্তমান স্ত্রীকে কষ্ট দিতে পারে। শেষ পর্যন্ত নিজে জন্মদাতা পিতা হয়েও আমার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে। তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। আমার প্রেগন্যান্সির 8 মাস চলে। আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন না, তার থেকে ভিখিরির মতো আমি কতবার ফিরে যেতে চেয়েছি, শুধু আমার গর্ভের সন্তান যেন তার বাবার আদর পায়, এইটুকুর জন্য। অথচ সে বারবার আমাকে ফিরিয়ে দিয়েছে। এতবার প্রত্যাখ্যাত হয়ে আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সন্তানের বাবাও আমি, মাও আমি। তামিম নিতুর পা চেপে ধরে বলল, আর একটাবার নিতু, শেষবার সুযোগ দাও আমাকে। আর এইরকম হবে না। তোমার সব ধারণা মিথ্যা প্রমাণিত করে দিব। আমার কাছে আর একটি বার ফিরে চলো। নিতু করুণ হাসল, তারপর বলল, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। তামিম নিজের সপক্ষে বলার মতো কোনো যুক্তি খুঁজে পেল না। কি বলবে সে? কোন মুখে নিজের সাফাই গাইবে? বিকেলে সবাই চলে এলো। বারান্দায় দাঁড়িয়ে নিতু সবার চলে যাওয়া দেখছে। বুকের ভেতর ভীষণ তোলপাড় হচ্ছে। সবাই চলে গেলেও তামিম গাড়িতে উঠল না। সন্ধ্যার দিকে তামিম আবারও এলো নিতুর বাসার সামনে। নিতু তখনও বারান্দায় দাঁড়িয়ে। তামিম নিচে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তামিম নিচু থেকে বলল, আমি এরপর 1000 বার তোমার সামনে আসবো নিতু। কতদিন তুমি রাগ করে থাকতে পারো আমি দেখব। তোমার অভিমানের পাহাড় যেদিন গলবে সেদিন না হয় আমার কাছে ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো। নিতু কোনো কথা বলল না। তামিম অন্ধকারে দেখল না নিতুর 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তামিম অপেক্ষায় আছে একদিন এই মান অভিমান শেষ হবে। সেই দিন কবে আসবে কে জানে।